শুরু করছি বাংলা বলছে। আজ বাংলা বলছে একটু নজর রাখার চেষ্টা করি পড়শি দেশ বাংলাদেশের দিকে। কি চলছে সেখানে? কদিন ধরে জোর গুঞ্জন যে মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস, যাকে এপার বাংলার বাসিন্দারাও একসময় সুউচ্চ একটা জায়গা দিয়েছিলাম, গত ৮-৯ মাসে স্পষ্ট মোহাম্মদ ইউনুস আসলে তার যোগ্যই নন। সেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী শক্তি রয়েছে তাদের হাতের পুতুল মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার জন্য যে মর্যাদা, যে আত্মমর্যাদা থাকতে হয়, সেই আত্মমর্যাদাহীন মোহাম্মদ ইউনুস তিনি নাকি পদত্যাগ করছেন। এটা অনেকেই মনে করছিলেন যে আসলে পদত্যাগের নাটক করছেন তিনি, কারণ যেভাবে সেনার তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে, ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে নির্বাচনের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস। কি চলছে বাংলাদেশে সেদিকে আজকে একটু নজর রাখবো বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। দ্রুত সংস্কারের পথে হেঁটে দূরে ঠেলেছেন নির্বাচন। সেনার সঙ্গে সংঘাতে বিপাকে ইউনুস। এরপরই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন, এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলামী, এনসিপি কিংবা গণসংহতি আন্দোলন, প্রায় সব রাজনৈতিক দলই এক বাক্যে বলছে এখন ইউনুসের পদত্যাগ হলে আরও বড় সংকট তৈরি হবে। তাদের বক্তব্য, দেশ এখন সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চায়, নেতৃত্বে বদল নয়। এসবের মধ্যেই ইউনুস পদত্যাগ জল্পনার অবসান। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একটি সভা ছিল। তা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। ঢাকায় 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর জানা যায় পদত্যাগ করছেন না ইউনুস। ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। দুপুর 12টা 20 মিনিটে বৈঠক শুরু হয়, শেষ হয় 2টা 11 মিনিটে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন মোট 19 জন উপদেষ্টা। বৈঠকে কেবল উপদেষ্টারাই ছিলেন। সরকারি কর্মকর্তাদের শুরুতেই কক্ষ থেকে বের হয়ে যেতে বলা হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাই স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। ওয়াহিদ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন, পদত্যাগ করবেন বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা পালন করতে এসেছি। উনি তো চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। বাংলাদেশ এখন সংকটে। প্রধান উপদেষ্টার বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, কিন্তু সংকট অদূরদর্শী নেতৃত্ব দিয়ে নয়, রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দিয়ে সমাধান করতে হবে। অধ্যাপক ইউনুস নাটক করছেন কিনা তা সময়ই বলবে। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে সরকারের ভিতরেই অস্থিরতা বাড়ছে। তবে এই মুহূর্তে তাঁর সরে যাওয়া নয়, বরং দ্রুত নির্বাচনের রূপরেখা সে দেশের জনগণকে ভরসা দেবে। কলকাতা টিভি। উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিই। বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি এবং রয়েছেন আমাদের প্রতিনিধি শাহিদুল হাসান খোকন। আমি প্রথমে একটু খোকনের কাছেই যাই। খোকন, ঠিক কি চলছে বাংলাদেশে? যদি আমি চুম্বকে তোমার কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি, আর গোটাটাই কি একটা ড্রামা, এবং সেটাও খুব 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 হাস্যকর লেভেলের একটা ড্রামা? ধন্যবাদ। দেখো, বাংলাদেশে গত কয়েকদিন ধরে যা ঘটছে সত্যিকার অর্থে সেটি একটি ড্রামা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সে আসলে নির্বাচন দিতে চায় না বাংলাদেশে, কারণ তার পিছে যে শক্তিটা কাজ করছে এরা বাংলাদেশের একদমই পতিত শক্তি।
বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতি ইসলাম যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার সঙ্গে কিছু ইসলামিক রাজনৈতিক দল যারা বাংলাদেশের রাজনীতিতে কখনো তাদের মানে -% ভোটও তাদের নেই, ঠিক এরকম কিছু রাজনৈতিক দল মিলেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দিয়ে রেখেছে। যার ফলশ্রুতিতে আমরা 2024 সালের 5 আগস্টের পর যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশে একটা মোল্লাতন্ত্রের উদ্ভব ঘটেছে, সেখানে সাম্প্রদায়িক শক্তির একটা উদ্ভব ঘটেছে, যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড করছিল এবং মব সন্ত্রাসের নামে বাংলাদেশের বিভিন্ন ধরনের আহ আহ, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টি তারা করছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ জাতির পিতা, এই এই প্রশ্নে তারা বিরোধিতা করছে, সেই জায়গাগুলোতে তারা আঘাত আনছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে। এবং এ নিয়ে কিন্তু একটি বার এর আগেও সেনা প্রধান তার বক্তব্য স্পষ্ট করেছিলেন যে এই বিষয়ে কাজ করা যাবে না, এই বিষয়ে কথা বলা যাবে না। তো এইটা যখন ধারাবাহিকভাবে তারপরেও চলতে থাকলো, সর্বশেষ গত দুদিন আগে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেসে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দেন যে বাংলাদেশ বিরোধী কোনো কাজ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ কোনো বিরোধী কোনো কাজ করা যাবে না এবং ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন আয়োজন করতে হবে। মূলত আমি যেটা মুখে বলবো যে বাংলাদেশের এই সরকারটি মূলত মিলিটারি ব্যাকড সরকার, কারণ সামরিক বাহিনী প্রধান হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু 5 আগস্ট নিজে বলেছিলেন যে আমি নিজে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করছি, এবং তিনি উদ্যোগী হয়ে কিন্তু এই সরকারটি গঠন করেছিলেন এবং এই সরকার গঠনের গল্পও তিনি সেদিন সেই বক্তব্যে বলেছিলেন। সুতরাং সেনাবাহিনী যখন স্পষ্ট করে বলে দিয়েছে যে মার্কিনীদের সুবিধার জন্য এই যে মায়ানমার সীমান্তে করিডোর দেওয়া হবে না, বঙ্গোপসাগর ইজারা দেওয়া যাবে না, তারপর দ্রুততম সময়ে ইলেকশন দিতে হবে, চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তেই ডক্টর ইউনূস কিন্তু ভয় পেয়ে গেছে, তাহলে সেনাবাহিনী যদি আমার পিছন থেকে সরে যায় আমার ক্ষমতা থাকার সুযোগ নেই। কারণ বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং সুনির্দিষ্ট শিডিউল চায়, তারা নির্বাচনের তারিখ ঘোষণা চায়। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে যখনই নির্বাচনের কথা বলা হয় তিনি একটি সম্ভাব্য ডেটের কথা বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কোনো তারিখ, নির্ধারিত কোনো তারিখ বলছেন না। এবং বিএনপি কিন্তু ইতিমধ্যেই তাদের দলের নেতারা কিন্তু এই ব্যাপারে তাদের অবস্থান ব্যাখ্যা করছে, দ্রুততম সময়ে নির্বাচন না দিলে তারা আন্দোলনের কর্মসূচি দেবে ঈদের পর। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মূলত এই সরকারটি খুব বেকায়দায় পড়ে গেছে এবং এই আমি এখানে বেকায়দায় আসবো পড়ে যাওয়ার খোকন, আমি পরেই মূলত একটু অনিক বাবুর কাছে যাব। অনিক বাবু, আমাদের পড়শি বাংলাদেশ কি তাহলে কুর দিকে এগোচ্ছে? কি হতে চলেছে? দেখুন, বাংলাদেশে তো একটা টালমাটাল অবস্থা চলছেই, গত 9 মাস ধরেই সেটা চলছে। এবং সেই টালমাটাল অবস্থা কেন হচ্ছে সেটা হচ্ছে যে যেটা আপনাদের প্রতিনিধিও বললেন, কোনো নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ কিন্তু এই অন্তর্বর্তী সরকার ঘোষণা করেননি। এছাড়া অন্তর্বর্তী সরকার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপগুলো শুধু বিরোধীদের নয়, সরকারের অভ্যন্তরেও যে পদক্ষেপগুলো নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে, যেমন রাখাইন করিডোর, যেমন কক্সবাজার, যেমন চট্টগ্রাম বন্দর, এইসব নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই অন্তর্বর্তী সরকার, যেটা সেনাবাহিনীর মতে সেনাপ্রধান স্পষ্টই বলে দিয়েছেন যে কোনো নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা সেনাবাহিনীর অন্দরে যেটা খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার কি সেনাদের নিয়ে কোনো রাজনীতি করতে চাইছেন? অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার কি সেনাদের একাংশকে নিয়ে চলতে চাইছেন? সেটা কিন্তু বর্তমান সেনাপ্রধানের কাছে একটা উদ্বেগের বিষয়, সেটা একটা চিন্তারও বিষয়। আমরা এরকম অনেকদিন ধরেই খবর পাচ্ছি যে বাংলাদেশের সেনাকে নিয়ে এক ধরনের রাজনীতি করছেন বাংলাদেশের অনেকে। আরেকটা হচ্ছে যে বিএনপি কিন্তু এই সরকারের ওপর থেকে ক্রমশ তার আস্থা কিন্তু বিএনপি হারিয়ে ফেলছে। কেননা বিএনপির কাছে বিএনপি যেটা বরাবর দাবি করে আসছে যে নির্বাচনের দিনক্ষণ, সেটা কিন্তু বিএনপি এখনো পায়নি। এবং আরো যেটা হচ্ছে যে এই সরকারের এছাড়াও বিভিন্ন মৌলবাদী সংগঠনের সঙ্গে যে যোগাযোগ, এমনকি পাকিস্তানের সাথে যে যোগাযোগ আমরা দেখেছি ইতিমধ্যেই, আইএসআই এবং পাকিস্তানের সেনার অনেকে এসেছেন বাংলাদেশে, ঘুরে গেছেন, এই সমস্ত মিলিয়ে বাংলাদেশে একটা
চূড়ান্ত এমনকি অরাজকতা চলছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনিও ভিজিট করেছেন, যেটা বহু যুগ পর। একদম একদম একদম। এবং ইউনূস যেটা মনে হচ্ছে যে উনি পাকিস্তানের দিকে যেন একটা হাত বাড়িয়েই রেখেছেন সব সময়। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আমি বলতে চাইছি যে আভ্যন্তরীণ নীতি এবং বিদেশ নীতি এই দুটো ক্ষেত্রেই একটা আমরা দেখতে পাচ্ছি একটা সিদ্ধান্তহীনতা। সেই সিদ্ধান্তহীনতা কিন্তু এই সরকারকে আগামী দিনে আরো ভোগাবে এবং বাংলাদেশের রাজনীতি আরো অশান্ত হবে, আরো টালমাটাল হবে। তো আমি এখানে আসবো সুমনদার কাছে। সুমনদা, কি হতে চলেছে তাহলে? এবং সবচেয়ে বড় কথা যে যখন আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারতের যে সম্পর্ক সেটা একটা সংঘাতের আবহের মধ্যে দিয়ে যাচ্ছে, সদ্য অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী যে যে কার্যত একটা যুদ্ধের চিত্র যে কয়েকদিনের, সেটা সদ্য নিবৃত্ত হয়েছে এবং সেখানে যথেষ্ট ওয়েস্টার্ন ফ্রন্টে যথেষ্ট টেনশন রয়েছে। ইস্টার্ন ফ্রন্ট সেটা খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াচ্ছে। দেখুন মৌপি, একটা বাংলায় পুরনো প্রবাদ আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই। এই যে ইউনূস পদত্যাগ নিয়ে নাটকটি করিলেন, তাহাতে বোঝা গেল যে ওনার পদত্যাগ কতটা জরুরি। দেখুন ওনার পেছনে কার সমর্থন আছে। আওয়ামী লীগ বাংলাদেশে এখন আর নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশের যে জনসংখ্যা, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো বিএনপির সমর্থক। এখনো অবধি ওনার পেছনে যে ছাত্রদল আছে তাদের পেছনে কত জনসমর্থন আছে সেটা তো কেউ জানে না। দেখুন এই সরকারের যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট যদিও আজকে উপদেষ্টা পরিষদের বিবৃতির পর কার্যত ভারতের বিরুদ্ধে কামান দাগা হয়েছে, বলা হয়েছে বিদেশি ষড়যন্ত্রের মুখোশ ফাঁস করে দেওয়া হবে, কিন্তু এই সরকারের সংকট তৈরি হয়েছিল এই ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপির লড়াইতে। কারণ বিএনপি নির্বাচন চাইছে এবং বিএনপি উপদেষ্টাদের মধ্যে যে দুজন ইউনূসের বিশেষ ঘনিষ্ঠ, মাহফুজ এবং সজীব ভুইয়া, তাদের পদত্যাগ চেয়েছে। আর অন্যদিকে তার পাল্টা হিসেবে এই যে নাহিদ ইসলামরা, আসিফ নজরুল থেকে শুরু করে আরও দুজনের পদত্যাগ চেয়েছে। অর্থাৎ বিএনপি বনাম ইউনূস সমর্থকদের লড়াইতে এই সংকট তৈরি হয়েছিল। দ্বিতীয় সংকটের কারণ ছিল যে সেনাবাহিনী পরিষ্কার করে বলে দিয়েছে যে কোনো রকম হিউম্যান করিডোর, রাখাইন করিডোর দেওয়া যাবে না। দেখুন বাংলাদেশে এখন যা পরিস্থিতি, তাতে ইউনূসের পদত্যাগই সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ বা সম্ভাব্য ঘটনা ঘটতে পারত। কিন্তু 83 বছরের ইউনূস, বাইডেন যে বয়সে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দিয়েছিলেন, 83 বছরের ইউনূস ক্ষমতার লোভে গদি ছাড়তে তৈরি নন। আর বাংলাদেশের সেনাবাহিনীও, আমি বলবো ওয়াকারুজ্জামান, এরশাদ কিংবা জিয়াউর রহমান নন যে তিনি সেনা নামিয়ে ক্ষমতা দখল করে নেবেন। তিনি জানেন যে ইউনূসের পেছনে আর জনসমর্থন নেই। তিনি জানেন যে বিএনপি চাইছে এই সরকার পড়ে যাক। কেন বিএনপি চাইবে না? কারণ ইউনূস একজন ভুইফোর রাজনীতিতে, আর বাংলাদেশের রাজনীতিতে যারা প্রধান বিরোধী চরিত্র, সেই তারেক রহমান বা খালেদা জিয়া কেন ইউনূসকে গদিতে দেখতে চাইবেন, এবং তাও আবার নির্বাচন ছাড়া বছরের পর বছর। ফলে ইউনূস ওই যে মরিয়া তিনি প্রমাণ করিলেন যে তার মরাটা আগে কেন বাস্তব ছিল না। তার পদত্যাগটা কত জরুরি। সজলদা, আমরা জাস্ট কয়েক মাস যদি পিছিয়ে যাই, জাস্ট 9-10 মাস যদি পিছিয়ে যাই, আমরা দেখেছিলাম যে এই বাংলাদেশে যখন কোট আনকোট ছাত্র আন্দোলন চলছে, তখন সেটা নিয়ে কি উন্মাদনা, এবার বাংলা থেকেও তার সঙ্গে সলিডারিটি দেখানো হচ্ছে ইত্যাদি। আসলে তার পেছনে কি ছিল সেটা গত কয়েক মাসে স্পষ্ট, এবং চোখের সামনে সোনার বাংলা কিভাবে ছারখার হয়ে যেতে পারে, তার এর থেকে বড় নিদর্শন কিছু হতে পারে না। প্রথম তোমার কথাটা ধরে যদি বলি, তাহলে যারা সলিডারিটি দেখিয়েছিল তারা যে কত আহাম্মক ছিল, এটা কিন্তু আজকের এটার থেকে প্রমাণিত। দেখো রাজনৈতিক পরিস্থিতিটা না ইন্টারন্যাশনাল ক্ষেত্রে পুরো পাল্টে গেছে। হ্যাঁ, এটা পুরো পাল্টে গেছে। একটা লোক
ভালো ব্যবসা বাণিজ্য করে, সুদ খাটায়, বিভিন্ন শিক্ষিত মানুষ হতে পারেন, তিনি নোবেল টোবেল পেয়েছেন, ভালো, তিনি দেশেই থাকেন না, তাকে বিদেশ থেকে ধরে এনে একদম বেঁধে এনে বললো তুমি কালকে থেকে রাষ্ট্রপ্রধান। এবং শেখ হাসিনা ভীষণ খারাপ, না সে হতে ভীষণ পারে, অত্যাচারী, ভীষণ স্বৈরাচারী। আমি সেটার দিকে যাচ্ছি না, আমি ধরেই নিচ্ছি তিনি খারাপ, কিন্তু এরকম একটা লোককে, একটা নির্বাচিত লোক এবং একটা লোককে ধরে এনে তাকে জোর করে বসিয়ে দেওয়া লোক, দুটো এক হতে পারে না। এটা তো সেই আমরা রাজার গল্প পড়েছিলাম না, যে রাজার হাতি যাকে সুরে করে তুলে আনবে সেই হবে দেশের রাজা। এরমভাবে একজন রাষ্ট্রপ্রধান নিয়ে দিলে এরকম হবে। দেখো, ছাত্র নেতারা কলেজ চালাতে পারে না, ইউনিভার্সিটি চালাতে পারছে না, তারা গিয়ে না রাষ্ট্র চালাবে। মানে ধরো আমাকে মিগ 21-এ বসিয়ে 29-এ বসিয়ে দিল, তোমায় রাফাল দিয়ে দিল, সেটা যা অবস্থা হবে ওই দেশটার আজকে সেই অবস্থা হয়েছে। আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সটা কিরমভাবে চেঞ্জ হয়ে গেল। আজকে যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন থাকতেন তাহলে ওদের পায়ের তলায় মাটি থাকতো। আজকে যদি পাকিস্তান যে জায়গাটায় আজ থেকে 2 মাস আগে ছিল তাহলেও ওদের হুঙ্কার দেওয়ার ক্ষমতা থাকতো। আজকে রোজ আমাদের দেশনায়করা, রাষ্ট্রপ্রধানরা বা যারা ব্যুরোক্র্যাটস আছে তারা পাকিস্তানের বাব্বাপান্ত করছে, একটা রিপ্লাইও নেই, কোনো একটা বর্ডারেও একটা গুলি ওরা ছুটছে বলে শোনা যাচ্ছে না। আর দেখো, এদের যদি পাকিস্তান না থাকে, আর চীনের প্রতিশ্রুতি, পাকিস্তানকে দেখে ওরা বুঝেছে যে ওদের প্রতিশ্রুতিও চাইনিজ মালের মতো, নো ওয়ারেন্টি নো গ্যারেন্টি, ফলে এই জায়গাটা ওরা ভালো বুঝতে পেরেছে। এই যে দেখুন, মুক্তিযুদ্ধর ইতিহাস, জাতির পিতার ইতিহাসকে মুছে দেওয়ার যে পরিকল্পনা, এটা কোনো রাজনৈতিক নয়। আমি দ্বিতীয় পর্যায়ে আসবো। হ্যাঁ, এটা কোনো নোটও নাকি নতুন ছাপানো হবে, সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে। হ্যাঁ, এটা কিন্তু কোনো রাজনৈতিক পরিকল্পনা না, এটা একটা মৌলবাদী পরিকল্পনা যে আমি এই লোকগুলোর ইতিহাসটাকে মুছে দেব, আর এর মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে না। আর মোদিজি যে কাণ্ডটা করেছেন সেটা হচ্ছে এক ঢিলে বহুত পাখি মেরে দিয়েছেন, অনেক পাখি মেরেছে। এদিকে চায়না, তাকে ভাবতে হচ্ছে যে কি কি জিনিস এর কাছে আছে, পাকিস্তান তো ছেড়ে দিন হিসেবের বাইরে। আর এই চমকেই বাংলাদেশের কাজটা হয়ে গেছে। আর একটা জিনিস মাথায়, তারপর আবার আরাকান আর্মি, তারা হচ্ছে গোদের ওপর বিষ পোড়া। বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন ওদের রাষ্ট্রপ্রধানদের প্রাক্তন হলেই হয় জেলে, নয় দেশের বাইরে, এরকম একটা অবস্থায় থাকতে হয়। তো স্বাভাবিকভাবে দেশ তো হ্যাঁ, এখানেও একই ক্যারেক্টার, তো একই। মুশকিল হচ্ছে দেশ এভাবে চলে না, দেশ ক্লাবের মতন করে চলে না, রাজ্য ক্লাবের মতন করে চলে না। এটা এপার ওপার দুপার বাংলার মানুষকেই এটা বুঝে নিতে হবে, এটাই বোঝাতে পারছেন অনেকে। দেখো, বাংলাদেশের শাসন ব্যবস্থা ইউনূস থাকবেন কি থাকবেন না সেটা আমরা কেউই বলতে পারবো না। কিন্তু যে কথাটা অনিক বাবু বললেন বা তোমার ঢাকা প্রতিনিধির যিনি বললেন, আজকে বাংলাদেশের এরকম দুরবস্থার কারণটা কি বলতো, যে এরা সিদ্ধান্তহীনতায় কেন ভুগছে? কারণ স্বাধীনতার 50 বছর বাদেও রাষ্ট্রের কোনো সম্পদ তৈরি হয়নি। আমাদের এখানে স্বাধীনতার 50 বছরের ভেতর আইআইটি, আইআইএম, টিসকো, ইসকো এগুলো তৈরি হয়ে গেছিল। জওহরলাল নেহরু বলে একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তিনি সেই মুহূর্তে দাঁড়িয়ে অক্ষবিহীন একটা রাজনীতি করতে পেরেছিলেন। গত 50 বছরে বাংলাদেশ কিছু করে উঠতে পারেনি। এই যে আমি আর তুমি যখন আলোচনা করছি, বাংলাদেশের উত্তরের লালমনিরহাট যে এয়ারবেসটা সেটা চীনের সুবাদে হবে, বাংলাদেশের দক্ষিণে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জটা আলটিমেটলি আমেরিকার হাতে থাকবে কিনা এই নিয়ে লড়াই হচ্ছে, এবং বাংলাদেশ কোনো কথা বলতে পারছে না। সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা আরেকবার প্রমাণিত হলো যে কোনো একটা রাষ্ট্র চালাবার জন্য উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ কখনো কোনো রকম সলিউশন দিতে পারে না। এথনোসেন্ট্রিক পলিটিক্সের আলটিমেটলি কোন রকম সেটা মুগাবে সরকার হতে পারে, সেটা ইউনূস হতে পারে, বা তালিবানের একাধিকবার সেই পরিণতি হতে পারে। সমস্যাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? সমস্যাটা দেখো, বাংলাদেশে কে আসবে না আসবে আমি তুমি এখানে বসে কিছু বলতে পারবো না, এবং তার কোনো সারবত্তাও নেই। কিন্তু যেটা সারবত্তা আছে সেটা হচ্ছে যে আজকে সেখানে দাঁড়িয়ে আমরা তো প্রতিবেশী দেশটাকে চেঞ্জ করতে পারবো না। তুমি ঠান্ডা মাথা ভেবে দেখো তো, সার্কটা আমরা কেন তৈরি করেছিলাম? সার্কটা ভারতবর্ষ এই কারণে তৈরি ভারতবর্ষের নেতৃত্বে তৈরি হয়েছিল এই কারণে, যাতে দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষ একটা স্থিতাবস্থা মেনটেন করতে পারে। শেষ কবে সার্কের বৈঠক হয়েছে তুমি আমি কেউ জানি না। ভারতবর্ষের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এইখানটাতে, এই মুদ্রা। আমি ইউনূস নিয়ে বদার্ড নই, কালকে ইউনূস ইজ আ পাপেট, কালকে ইউনূসের জায়গায় যে আসবে তাকেও এই একই রকম। তার কারণটা কি বলতো? আনফরচুনেটলি তুমি যদি সারা পৃথিবীতে দেখো, মেক আমেরিকা গ্রেট এগেন,
সেটাকেই বাংলা করে কি বলছে যে বাংলাদেশে সেরা বানাইবো। এই দুটোর ভেতর কিন্তু ট্রান্সলেশন ছাড়া কোনো পার্থক্য নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে শত্রু আসবো আমি অভিষেক, একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর মূর্তিকে কি নক্কারজনকভাবে ভাঙা হয়েছে। বাংলাদেশ একটা দেশ, একটা জাতি যে ইতিহাস বিস্মৃত হতে পারে, এটা বোধহয় বাংলাদেশকে না দেখলে বিশ্বাস করা যেত না। 1981 মুক্তিযুদ্ধের যে গরিমা, সেটাকে অবধি অস্বীকার করছে। এবং এবার আরো এক কাঠি ওপরে গিয়ে যে নোট, সে নোট থেকে, বাংলাদেশের নোট থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়ার একটা চেষ্টা। এভাবে কি ইতিহাসকে মোছা যায়, নাকি আসলে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে? দেখুন। সভ্যতার ইতিহাস রচনা করে ক্ষমতাবাণী। বাংলাদেশের ক্ষেত্রেও তার অন্যথা হলো না। পড়শি দেশে পালাবদলের পর থেকেই মুজিবের স্মৃতি মুছতে শুরু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। পাঠ্য বই থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনার জীবনী। হাসপাতালের দেওয়াল ও রাষ্ট্রপতি ভবনে গ্যালারি থেকেও সরিয়ে ফেলা হয়েছে তাদের ছবি। এবার দেশের অর্থনীতি থেকেও মুজিবের ছাপ মুছে দিতে চলেছে বাংলাদেশ। আসন্ন ঈদুজ্জোহাকে সামনে রেখে নতুন টাকা বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। এই নতুন নোটে থাকছে না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 20, 50 ও 1000 টাকার নতুন নোট ছাপার কাজ প্রায় শেষ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঈদের আগে সীমিত সংখ্যক এই নতুন নোট বাজারে ছাড়া হবে। নতুন এই নোটে বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনের চিত্র। 2024 সালের জুলাই বিপ্লবের গ্রাফিটি থাকবে নোটে। বাংলাদেশের ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই নতুন নোট বাজারে এলে ঈদের সময় সাধারণ মানুষ কিছুটা উপকৃত হবে। নতুন ডিজাইনে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দেশের রাজনৈতিক ও ইতিহাসবিদ মহলের একাংশ মনে করছেন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধীরে ধীরে জাতির জনক থেকে মুছে ফেলার একটি পরিকল্পিত চেষ্টা। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি। পাঠ্য বই, হাসপাতাল, এমনকি রাষ্ট্রপতি ভবন থেকেও এই ছবি সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ গঠনের ইতিহাস বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীন রাষ্ট্র গঠনে মুজিবের ভূমিকা বাংলাদেশের চেতনার মধ্যে রয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষ কি মেনে নেবে? এখন প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের বিরুদ্ধে কি আবার রাস্তায় নামবে বাংলাদেশের মানুষ? আগামী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ড ও অবদানকে এইভাবে ধাপে ধাপে মুছে ফেলার বিরুদ্ধে বাংলাদেশের চেতনা গর্জে ওঠে কিনা, সেটাই এখন দেখার। কলকাতা টিভি। আমি খুব সংক্ষেপে একটু সুমনদার কাছে আসবো। সুমনদা, বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধটাকে স্বাধীনতা মানতে নারাজ হয়ে সেই ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা, এর থেকে হঠকারী সিদ্ধান্ত, এর থেকে নক্কারজনক ভাবনা চিন্তা এটা হতে পারে? মৌপিয়া, আমি আপনার কথা জবাব দেওয়ার আগে বিজেপির মুখপাত্র সজল ঘোষ যেটা বললেন, আমি সেটাকে একটু এক্সটেন্ড করতে চাইব। দেখুন, সামনের সপ্তাহে আমি যতদূর জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে আসছেন এবং আলিপুরদুয়ার, কোচবিহারে তার কর্মসূচি আছে। যেখানে তার কর্মসূচি আছে সেখান থেকে লালমনিরহাটের যে বিমান ঘাঁটি, যেটা চীনকে তুলে দেওয়ার কথা বাংলাদেশের, খুব দূরে নয়। ফলে অপারেশন সিন্দুরের পরে যে উদ্ভাসিত ভারতবর্ষের ছবি নিয়ে নরেন্দ্র মোদী যদি আলিপুরদুয়ার বা জলপাই বা ওই কোচবিহার কোনো জায়গা থেকে কথা বলেন, সেটা কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশে যারা ভারত বিদ্বেষী তাদের জন্যও বার্তা যাবে, বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের জন্যও বার্তা যাবে। এবার আমি আপনার প্রশ্নটায় আসি যে মুজিবের ইতিহাসকে কি মুছে দেওয়া যাবে? দেখুন, বাংলাদেশের সম্পর্কে আপনি যেটা আপনার প্রাথমিক প্রতিবেদনে বলেছেন, আপনাদের প্রতিবেদক খোকন ভাই যেটা বলেছেন, বাংলাদেশ আসলে মৌলবাদের পথে হাঁটতে চাইছে, নিজেকে পূর্ব পাকিস্তান করতে চাইছে। সেই জন্যই মুজিব, যিনি 1971-এ দেশকে স্বাধীন করেছিলেন, তার সব স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা। তো বাংলাদেশ যখনই পূর্ব পাকিস্তান হতে চাইবে,
তখনই ভারত নামক জুজুটি এই জামাত বা মৌলবাদীদের তাড়া করবে। আপনি যদি আজও উপদেষ্টা পরিষদের বিবৃতি দেখেন, তাতে ফার্স্ট দুটো লাইনে আছে পরাজিত শক্তির ষড়যন্ত্র এবং বিদেশি শক্তির চেষ্টা। পরাজিত শক্তি মানে আওয়ামী লীগ, আর বিদেশি শক্তি মানে আমরা। তো এই যে পরাজিত শক্তি, কোথায় বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ হয়েছে যে পরাজিত শক্তি কি করে জানা গেল আওয়ামী লীগ পরাজিত? কি করে জানা গেল যে বাংলাদেশের মানুষ মুজিবকে বাতিল করতে চান? কি করে জানা গেল? মানে ইউনূসের মতো হঠকারী তো আর কেউ নেই যিনি ৩২ নম্বর ধানমন্ডিকে ভাঙাকে ওরকম একটা ধ্বংসলীলা, ওটাও একটা জেনোসাইড, ওটা একটা কালচারাল জেনোসাইড, যেটাকে তিনি অনুমোদন করেছেন। ফলে আমার মনে হয় ওনার যে পূর্ব পাকিস্তান করার যে প্রচেষ্টা, এই যে মুজিবকে সব জায়গা থেকে সরিয়ে দিয়ে জামাত বা মৌলবাদীদের শক্তিশালী করার চেষ্টা, তার কাউন্টার হিসেবে কিন্তু অপারেশন সিন্দুরের পরের ভারতবর্ষ এবং নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গের থেকে দাঁড়িয়ে বক্তৃতা অবশ্যই একটা অভিঘাত তৈরি করবে। ধন্যবাদ সুমনদা। আমি খোকনের কাছে আসি। খোকন, একটা না খুব খুব চলতি একটু লঘু একটা জোকও চলে যে বাসে সাধারণভাবে আমরা দেখি যে কন্ডাক্টর তিনি বলেন যে পেছন দিকে এগিয়ে যান। বাংলাদেশে গত 9 মাসে আমরা যেটা দেখছি, মানে পেছন দিকে এগিয়ে যাওয়ার এই প্রবণতা, এই আকুতি, বাট এটাকে কিভাবে বর্ণনা করব, কিভাবে ব্যাখ্যা করব আমি নিজেই বুঝতে পারছি না। মানে এটা কি আসলে কি চাইছে? আসলে কি এটা চূড়ান্ত একটা ভারত বিদ্বেষ, তার একটা ম্যানিফেস্টেশন? একদমই তাই। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, এটি মূলত আমি একটু আগেই বললাম যেটা একটি সাম্প্রদায়িক শক্তির হাতে দেশ চলে গেছে এবং সেই শক্তিটি রাষ্ট্রটি পরিচালনা করছে। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস একটা পাপেট, তাকে সামনে রেখে অন্য কোনো শক্তি বাংলাদেশ পরিচালনা করছে এবং ভারত বিদ্বেষিতা তুমুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মাঝে। যে ভারত বিদ্বেষিতা এই কারণেই ছড়ানো হয়েছে যে ভারত আসলে বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের পাশে থাকে, আমি আবারও বলছি মানুষের পাশে, যারা সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তাহলে বাংলাদেশে কোনো সাম্রাজ্যবাদী শক্তি আসতে পারবে না। শুধু তাই নয়, এই যে যারা উগ্রবাদী শক্তি, এরা কিন্তু সংখ্যায় অনেক বেশি নয়, এরা খুব কম। এই কারণে ইউনূসকে সামনে রেখে এরা তাদের শক্তি প্রদর্শনের মহড়া দিচ্ছে বাংলাদেশে। কিন্তু এই ধারাবাহিকতা যাওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশের মানুষ এই 2024-এর যে 5 আগস্ট যা ঘটেছে সেটা নিয়ে তারা বুঝে ফেলেছে যে আসলে কি ছিল তখন, কি ঘটনার মধ্যে তারা ছিল, কি ভুলটা তারা করেছে। এখন কিন্তু ফিরে আসতে শুরু করেছে। আজ প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ইউনূস বিরোধী বিক্ষোভ হচ্ছে, কিন্তু ইউনূস সেগুলোতে কান দিচ্ছে না। সে চাইছে যে এখানে সে থেকে যাবে, সে 5 বছর করবে। আজকে যে ব্যাপারটি ঘটেছে সর্বশেষ, যে ঢাকায় মার্চ ফর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য একটি কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কয়েক হাজার লোক হয়েছে। আমি দেখিনি যে এই মিছিলে দাড়ি টুপি ছাড়া একটা লোক, এই পরিস্থিতিতে, যেখানে সাধারণ মানুষ, সুষ্ঠু অবাধ নির্বাচনের এবং ইনক্লুসিভ নির্বাচনের, সব পক্ষের পার্টিসিপেশনে পুরোদস্তুর নির্বাচনের অবকাশ সেটা রয়েছে, সেই পরিবেশ রয়েছে আদৌ? অ্যাকচুয়ালি ইউনূসের সরকারের অধীনে সেই নির্বাচন হওয়ার সুযোগ নেই, কারণ উনি একটি পক্ষপাতমূলক সরকার ব্যবস্থার প্রধান। যে যারা এই সরকারকে বসিয়েছে তারা কিন্তু একটি নতুন রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি। তো পক্ষপাতদুষ্ট এই সরকার নির্বাচন দিলে সেই নির্বাচনে আওয়ামী লীগকে তো তারা দিবেই না, তারা নিজেরাই বলছে আওয়ামী লীগের নিবন্ধন পর্যন্ত তারা বাতিল করেছে। কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত মিনিমাম 30% মানুষ যারা আওয়ামী লীগকে ভোট দেয়, ভোটারদের 34, এটি কিন্তু লাস্ট ইলেকশনে আরো বেশি ছিল, 39% ছিল। তো সেখান থেকে আমি ধরে নিলাম যে 30% এখনো আছে বাংলাদেশের মানুষের, এবং সাধারণ যে জনতা আওয়ামী লীগকে ভোট দেয় তাদের পজিশনটা কিন্তু আরো ভালো হয়ে গেছে এই 5 আগস্টের পরে, তারা এখন বুঝতে পেরেছে। সুতরাং ইউনূসের অধীনে নির্বাচন হবে না বলেই সেনাপ্রধান কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, জোর দিয়েছেন যে সবার অংশগ্রহণ ইলেকশন, সর্বদলীয় ইলেকশন। কারণ এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে ভোট করার সুযোগ নেই। কিন্তু ডক্টর ইউনূস বারবার সেটি এড়িয়ে যাচ্ছেন। যে আলোচনাটি একটু আগে আমার আগের বক্তা করলেন, যে বাংলাদেশের সংবিধান পর্যন্ত তারা শুধু মুক্তিযুদ্ধে হাত দেয়নি, তারা 72-এর সংবিধানে হাত দিয়েছে, যে সংবিধানটি রাষ্ট্র পরিচালনার ভিত্তি। সেই সংবিধানের আলোকে যখন তারা ভেবেছে যে এই সংবিধান তাদেরকে ক্ষমতায় থাকতে দিবে না, তারা সেই সংবিধান ছুঁড়ে ফেলেছে।
ইভেন আজকে কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে সুপ্রিম কোর্টের যে মতামত নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, সেই সময় দুজন বিচারপতি যাদের নাম ব্যবহার করা হচ্ছে তারা সেনা হেফাজতে ছিল জীবনের নিরাপত্তার কারণে। তাহলে এই ভার্ডিক্ট কে দিয়েছিলেন, এই সাইনটি কে করেছিলেন, সেটি নিয়ে কিন্তু আজকে প্রশ্ন উঠেছে। সুতরাং এই যে সরকার, এই ইউনূস সরকার, তার অধীনে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হবে না, এটি স্বাভাবিক বিষয়। এবং ইউনূস আসলে আদৌ ইলেকশন দিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমি এখানে একটু অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবু, সত্যি এই অবস্থায় দাঁড়িয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন সেটা সম্ভব এবং ইনক্লুসিভ নির্বাচন সেটা সম্ভব? না, কোনো মতেই সম্ভব না। কেননা একটা ইনক্লুসিভ নির্বাচন, আপনি একটা স্বীকৃত রাজনৈতিক দল আওয়ামী লীগ, যেটা দীর্ঘদিন স্বীকৃত রাজনৈতিক দল, স্বাধীনতার আগে থেকে যে আওয়ামী লীগ বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে যারা ছিল, যারা বাংলাদেশের মাটিকে চেনে, সেরকম একটা রাজনৈতিক দলকে আপনি যদি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেন, তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ হতে পারে না। সেই নির্বাচন কতটা স্বচ্ছ, কতটা সুষ্ঠু নির্বাচন হবে সে নিয়ে আন্তর্জাতিক মহলেরও প্রশ্ন থাকবে, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সেই নিয়ে প্রশ্ন থাকবে। আর একটা যেটা হচ্ছে এই যে নোট ছাপা, যেটা যে প্রসঙ্গটা উঠে এলো, এটা আমি বলবো একটা মৌলবাদী শক্তিকে খুশি করা এবং যে সিদ্ধান্তহীনতার কথা আমি বলছিলাম, এই দুটোর সমন্বয়ে হচ্ছে। অর্থাৎ যেখানেই মুজিবর ছুঁড়ে ফেলো, যেখানেই আওয়ামী লীগ ছুঁড়ে ফেলো, কিন্তু এইভাবে কি ইতিহাসকে মুছে ফেলা যায়? আপনি 5 কোটি ইতিহাসের বইকে পুড়িয়ে ফেলতে পারেন, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। সেই প্রচেষ্টাটা বাংলাদেশে চলছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। ফলে নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়, আওয়ামী লীগ ছাড়া যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই তার ইনক্লুসিভিটি নিয়ে প্রশ্ন উঠবে এবং সেই নির্বাচন কিন্তু স্বচ্ছ নির্বাচন হবে না। সেই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রশ্ন থাকবে। আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, মুক্তিযুদ্ধকেই তো অস্বীকার করছে, স্বাধীনতাকে অস্বীকার করছে, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে, বঙ্গবন্ধুর ছবিও এবার নোট থেকে তুলে দেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে। আসলে এর নেপথ্যে একটা চূড়ান্ত প্রকট ভারত বিদ্বেষ সেটা কি কাজ করে চলেছে, এবং যাতে পাকিস্তানের খুব সুপরিকল্পিত, সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী, যেটা হয়তো বোঝা যায়নি, যেটা আসলে প্রচ্ছন্ন ছিল, পাকিস্তানের মদদ ছাড়া আজকে এই পরিস্থিতি হয়, এই ভাবনার এই অবস্থা হয়? আচ্ছা, আমি তোমার এই প্রশ্নের উত্তরটা গোরস্থানে সাবধানের সত্যজিৎ রায় ফেলুদার মুখ দিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, আমি ওটা দিয়ে শুরু করছি। ইতিহাসের নাম তারাই বদলাতে চায় যাদের নিজের ইতিহাস তৈরি করার ক্ষমতা নেই। আমি আমার রাজ্যের, আমার দেশের শাসককে কোন রকম কটাক্ষ না করেই একদম কোট আনকোট গোরস্থানের সাবধানে যে কথাটা ফেলুদা বলেছিলেন, আমি সেই কথাটা তোমার সামনে তুলে ধরলাম। তার কারণটা কি জানো তো? এটা তুমি একটা ব্যতিক্রমী কথা ভাবছো। এক হচ্ছে পাকিস্তান দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক ব্রেন ওয়াশ করছে। আমরা যদি সেটা না বুঝতে পারি, সেটা আমাদের কূটনৈতিক এবং অন্যান্য গোয়েন্দা ব্যর্থতা, সেটা অন্যদিন আলোচনা করব। কিন্তু তুমি ভাবো তো, এই যে তুমি যে কথাটা বলছো ইতিহাস ভুলিয়ে দেওয়া, বা তাদের দেশীয় মুদ্রা থেকে, টাকা থেকে বঙ্গবন্ধু সরিয়ে দেওয়া, আমাদের দেশে হয়নি। আমি তোমায় ডেট ধরে বলছি, 15ই জানুয়ারি 2017 অনিল ভিজ, হরিয়ানার সেই বিখ্যাত মন্ত্রী, তিনি বলেছিলেন গান্ধী, মহাত্মা গান্ধীর ছবি যবে থেকে টাকায় আছে তবে থেকে টাকার অবমূল্যায়ন শুরু হয়েছে। আমি বলিনি, এটা তুমি দেখো। আমার এখানে একটা বক্তব্য আছে অভিষেক, একজন অনিল ভিজ বা দুজন অনিল ভিজ কি বললেন, কোন ডেফিনেটলি সেটা নক্কারজনক কথা, নক্কারজনক ভাবনা, কিন্তু আমার মনে হয় ভারতের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে তার কোনো তুলনা আসে না। একদম তোমার সঙ্গে একমত মৌপিয়া।
একদম তোমার সঙ্গে একমত যে ভারতবর্ষের সব থেকে বড় প্লাস পয়েন্ট, ভারতবর্ষে গত 70 বছর 75 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, সেটা নির্বাচন কমিশন হোক বা জুডিশিয়ারি, মোটের উপর নিরপেক্ষ। কিন্তু অনিল ভিড় চায়ের দোকানের লোক ছিল না, সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী ছিল, তাকে বহিষ্কার করা হয়নি। অর্থাৎ তুমি এই মন্তব্যটাকে আমার প্রশাসনের থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে। আপত্তিটা সেখানে, আপত্তিটা এখানে যে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন থেকে গান্ধীজির ছবি সরানোর পর বিশ্ব হিন্দু পরিষদ যখন বলেছে এতদিনে দেশের যারা দেশভাগের পরে যারা তাদের স্বজন হারিয়েছিল তারা আজকে ন্যায় পেল, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। যখন মোহন ভাগবত থেকে কঙ্গনা রানাবত রাম জন্মভূমির ওপর যে মূর্তি তৈরি মানে মন্দির তৈরি হয়েছিল সেটাকে ভারতবর্ষের নতুন স্বাধীনতা দিবস বলা হয়েছিল, তোমরা সবাই কভার করেছিলে। শোনো, প্রশ্নটা কোথায়, যে কথাটা দিয়ে আমি শুরু করলাম, ইউনুসের জায়গায় অন্য কেউ পাপেট আসবে বা তার জায়গায় আসবে সেটা আমি তুমি কন্ট্রোল করতে পারবো না। আমি দেখো আমার পাশের বাড়িতে কি রান্না হবে আমি সেটা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারবো যে তার এক্সস্টটা যাতে আমার দিকে না আসে, সেটা আমার কূটনীতি, সেটা আমার সিদ্ধান্ত। সেই কারণে সার্কটা তৈরি করা হয়েছিল। এবং সেই সার্কটাকে খুব স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেওয়া হয়েছে। এই আমরা সর্বশেষে যদি দেখি যে আমদানির ক্ষেত্রে খুব কড়া বার্তা দেওয়া হয়েছে। কি মনে হয় যে এই ইস্টার্ন ফ্রন্টে আমাদের যে প্রতিবেশী তাদের যে এই মুহূর্তের পরিস্থিতি, এবং সবচেয়ে আবারও বলছি যে সবচেয়ে কনসার্নিং হচ্ছে এই ভারত বিদ্বেষ চূড়ান্তভাবে প্রকট হচ্ছে, যে ভারত বিদ্বেষ যেটা প্রত্যেক দিন নতুন নতুন মাত্রা পাচ্ছে। এবং ভারত পাকিস্তান সংঘাতের আবহে আমরা দেখেছি যে বাংলাদেশের একাংশের মানুষ তারা যেরকম উদ্বাহু নৃত্য করছিল পাকিস্তানের হয়ে, পাকিস্তানের লোকজন বোধহয় সেটা করার স্পর্ধা দেখায়নি, কারণ তাদের দিকে একের পর এক মিসাইল গিয়ে পড়ছিল। এই অবস্থায় দাঁড়িয়ে আমি বলি কি, দেখো প্রথম কথা হচ্ছে এই যে একজন কার নাম বললো অভিষেক, কি হরিয়ানার কোনো একজন প্রাক্তন মন্ত্রী, হ্যাঁ, তো তিনি যে কথাটা বলেছিলেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য কথা নয়। আর সেই এখন এই কংগ্রেসের অভিষেক কি বললো সেটাও আমি ধর্তব্যের মধ্যে আনতেই চাইছি না। তো এগুলো বাদ রেখেই আজকে কথা বলা উচিত। এরকম প্রচুর কথা, প্রচুর দলে অনেক কিছু পাওয়া যাবে। এই যুদ্ধকেও অনেকে অনেক কটাক্ষ করেছে, সেগুলো নিয়ে আলোচনা করব না। আমার বক্তব্য হচ্ছে কোনো জাতির ইতিহাসকে, সেই জাতির পিতার দুটো স্ট্যাচু আর একটা বাড়ি ভেঙে দিয়ে তাকে ভোলানো যায় না। সেই ইতিহাসটা যদি 50 বছরের মধ্যে হয়, 60 বছর, 500 বছর হলেও বা ভাবতাম। এই কথাটা কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলার মানুষকে এই ইতিহাসটা মনে রাখতে হবে। বাঙালিকে তার পশ্চিমবঙ্গে তাদের কি অবস্থা কেমন ছিল, তাদের কি হয়েছিল, তাদের প্রতিও কেমন নরসংহার হয়েছিল, সেই ইতিহাসও মনে রাখতে হবে। ঠিক সেরকমভাবে ওখানে রাজাকার কর্তৃক ওখানে লাখ লাখ বাংলাদেশি সাধারণ মানুষের এবং কয়েক লাখ মা বোনের ইজ্জতের যে মূল্য সেটা বুঝতে হবে। বাংলাদেশে দু ধরনের লোক আছে, একটা হচ্ছে শিক্ষিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সংস্কৃতি মনস্ক। বাংলাদেশে এটা কিন্তু একটা শ্রেণী খুব ভালোভাবে ছিল, কিন্তু এদের সঙ্গে এখন ওই রোহিঙ্গা ফোহিঙ্গা মিক্সড হয়ে গিয়ে এখন একটা বড় ওই জামাত বা মৌলবাদী শক্তি সৃষ্টি হয়েছে, এবং এই শক্তিটাই সৃষ্টি করেছে এই ধরনের ঘটনা। তুমি দেখো নতুন নোট ছাপছো, আমরা নতুন নোট ছাপতে পারি, চকচকে কারো নোট ছাপতে পারি, ছবি আনতে পারি। মানুষের প্রশ্নটা হওয়া উচিত নতুন নোট না নতুন নোটের ভ্যালু, যে নতুন নোটের মূল্য কত। আজ থেকে 1 বছর আগে হবে এই দেশের আর ওই দেশের টাকার মূল্য 20 টাকা। ধরো এখানকার 100 টাকা, ওখানে ছিল 120 টাকা, আজকে সেটা 140-42 টাকা। তার মানে ওই দেশের নোটের ভ্যালু ক্রমশ কমছে। এই যে উগ্র ভারতীয় বিরোধিতা, এটা কিন্তু দল মানে সরকারে টিকে থাকার একটা ছোট অস্ত্র। আসল অস্ত্র তো রুটি রুজি। ওদের একদল নেতা সেই সময় মনে করে দেখো, সেই কটা লোক রোগা পেটকা ফুঁ দিলে উড়ে যাবে, তারা বলছিল 4 দিনে আমরা কলকাতা দখল করে নিমু, হাঁটতে হাঁটতে সে দখল করে নিমু। তারপর একটা নেতা সে বলছে আমি এই আমার বইয়ের চাদর পরিয়ে শাড়ি পরিয়ে দিলাম, এই আমার ঘরের দরজার পর্দা পরিয়ে দিলাম বলে সব পড়াচ্ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল তার বুকের ভেতরে যেটা ঢিপ ঢিপ করছে সেই যন্ত্রটা ভারত থেকে বসানো। এখন ওরা সেটা বুঝতে পারছে। এই যে জামা কাপড় নিয়ে কথা হচ্ছে না, এখন বস্ত্র ব্যবসায়ীরা বুঝতে পারছে ইন্ডিয়া এমন টাইট দিয়েছে, ওদের তো এখন ছেড়ে দে মাকে দেবাচ্ছি, আগে তো খাবে তারপর তো লড়বে। যে দেশের সঙ্গে আমাদের একটা আত্মিক যোগ,
বরাবর রয়ে এসেছে, সেই দেশটাকে চোখের সামনে এরকমভাবে ছারখার হয়ে যেতে দেখা সত্যি এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয় না। কিন্তু এখনো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কি সত্যি আলোর পথে ফিরতে পারবে বাংলাদেশ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।